আসসালামু আলাইকুম। বন্ড ভ্যালুয়েশন এই চ্যাপ্টারের উপর আমি আজকে 4 নম্বর লাইভ ক্লাস নিব। আজকের ক্লাসে আমরা শীটের 17 থেকে অঙ্ক করা স্টার্ট করব। ওকে, স্ক্রিনে আমরা 17 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে নাম্বার রিকোয়ারমেন্টে বলা হয়েছে ক্যালকুলেট দ্য ওয়াইটিএম ফর দ্য ফলোয়িং বন্ডস। নিচে কিছু বন্ড দেওয়া আছে, সেই বন্ডের ওয়াইটিএম বের করতে হবে। তো রোমান একে একটা বন্ড সম্পর্কিত ইনফরমেশন দেওয়া আছে, রোমান দুয়ে আরেকটা বন্ড সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে, রোমান তিনেও আরেকটা বন্ড সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে। এখন বলছে ফেস ভ্যালু অফ দিস বন্ডস ইজ টাকা 1000। এই বন্ডগুলার ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা করে। অর্থাৎ রোমান একে যে বন্ডের ইনফরমেশন দেওয়া আছে ওইখানে ফেস ভ্যালু উল্লেখ নাই। ফেস ভ্যালু কত হবে? 1000। রোমান দুইয়ের ক্ষেত্রেও বন্ডের ফেস ভ্যালু 1000, রোমান তিনের ক্ষেত্রেও বন্ডের ফেস ভ্যালু 1000 টাকা হবে। বলেই দিয়েছে ফেস ভ্যালু অফ দিস বন্ডস ইজ টাকা 1000। এই বন্ডগুলার ফেস ভ্যালু বা লিখিত মূল্য হচ্ছে 1000 টাকা। এরপর বি নাম্বার রিকোয়ারমেন্টে অন্য একটা তথ্য জানতে চাইছে, সেটা আমরা পরে করি। আপাতত ওয়াইটিএমটা বের করে ফেলি। ওয়াইটিএম আমাদের 3বার বের করতে হবে। রোমান একে যে ইনফরমেশন দেওয়া আছে এই ইনফরমেশনগুলো ব্যবহার করে আমরা একবার ওয়াইটিএম বের করব। তারপর রোমান দুইয়ে যে ইনফরমেশন দেওয়া আছে এই ইনফরমেশন ব্যবহার করে আমরা আরেকবার ওয়াইটিএম বের করব। এবং সর্বশেষ 3 নাম্বার ইনফরমেশন যা পাচ্ছি সেগুলো ব্যবহার করে আমরা আরেকবার ওয়াইটিএম বের করব। সো রিকোয়ারমেন্ট এর 1 নাম্বার আমি করাই দিব, তোমাদের 2 এবং 3 হোমওয়ার্ক থাকবে। সো রিকোয়ারমেন্ট এর 1 নাম্বার, এখানে বলা হয়েছে এর 12%, অর্থাৎ বন্ডের ফেস ভ্যালুর উপর 12% সুদ পাওয়া যাবে। 25 ইয়ার্স, বন্ডের মেয়াদ হচ্ছে 25 বছর। উইথ এ কারেন্ট প্রাইস অফ টাকা 980। এই বন্ডের কারেন্ট প্রাইস হচ্ছে 980 টাকা। কারেন্ট প্রাইস, মার্কেট প্রাইস, এগুলোকে আমরা সেলস ভ্যালু বলবো। তো প্রশ্নের মধ্যে যে কারেন্ট প্রাইস দেওয়া আছে এটা হচ্ছে সেলস ভ্যালু। সেলস ভ্যালু আমাদের প্রশ্নে দেওয়া আছে 980 টাকা। আর বন্ডের ফেস ভ্যালু তো 1000, এটা তো আগেই বলেছি। সো এই তথ্যের উপর ভিত্তি করে আমরা ওয়াইটিএম বের করব। তো প্রথমত আমরা গিভেনটা লিখে ফেলি। আমরা গিভেন দিয়ে লিখবো ফেস ভ্যালু। ফেস ভ্যালু কত? 1000 টাকা। এই যে 1000 টাকা লিখলাম। তারপর লিখতে হবে সুদের হার। সুদের হার প্রশ্নে দেওয়া আছে 12%। তো আমরা লিখবো কুপন ইন্টারেস্ট রেট 12%। তো ফেস ভ্যালু এবং কুপন ইন্টারেস্ট রেট লেখার পরপরই আমরা কুপন ইন্টারেস্ট পেমেন্ট বা ক্যাপিটাল আয়ের মান বের করে ফেলবো। ক্যাপিটাল আই মানে হচ্ছে সুদের পরিমাণ। তো ফেস ভ্যালু এবং কুপন ইন্টারেস্ট রেট লেখার পরপরই আমরা সুদের পরিমাণ বা ক্যাপিটাল আয়ের মান বের করে ফেলবো। 1000-এর 12% করলে কত আসে? 120 টাকা। এটা হচ্ছে কুপন ইন্টারেস্ট পেমেন্ট বা ক্যাপিটাল আয়ের মান। তারপর লিখবো ম্যাচুরিটি পিরিয়ড। এন এর মান হচ্ছে 25 বছর। এই যে ম্যাচুরিটি পিরিয়ড এন ইকাল টু 25 ইয়ার্স লিখলাম। তারপর লিখতে হবে রিডিমশন ভ্যালু, যাকে আমরা আরভি দ্বারা প্রকাশ করি। আমাদের প্রশ্নের মধ্যে আরভি সম্পর্কে কোনো ইনফরমেশন নাই। রোমান একের মধ্যে যে তথ্যগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরভি বা রিডিমশন ভ্যালু সম্পর্কে কোনো কথা বলে নাই। যদি রিডিমশন ভ্যালু সম্পর্কে প্রশ্নে কোনো কথা না বলে তাহলে যেইটা ফেস ভ্যালু ওইটাকেই রিডিমশন ভ্যালু বলতে হবে। তাহলে রিডিমশন ভ্যালু বা আরভি কত হবে? 1000 টাকাই। এরপর প্রশ্নের মধ্যে কারেন্ট প্রাইস দেওয়া আছে, এটা হচ্ছে সেলস ভ্যালু। তো আমরা লিখবো সেলস ভ্যালু এসবি হচ্ছে 980 টাকা। আর ওয়াইটিএম বের করতে বলছে, লিখবো ইএল টু ম্যাচুরিটি ওয়াইটিএম সমান হোয়াট। উইনো দিয়ে আমরা ওয়াইটিএম এর প্রথম সূত্রটা বসাবো। যেহেতু প্রশ্নে সেলস ভ্যালু আছে সেহেতু সেলস ভ্যালু দিয়েই আমরা সূত্রটাকে সাজাইছি। ঠিক আছে, ওয়াইটিএম এর সূত্র হচ্ছে আই প্লাস আরভি মাইনাস এসবি ডিভাইড বাই এন ডিভাইড বাই আরভি প্লাস এসবি ডিভাইড বাই 2। এখন এই সূত্রের মধ্যে মান বসে দিতে হবে। আই এর মান কত? আই এর মান হচ্ছে 120 টাকা। সো আমরা বসাইলাম আই এর মান 120, তারপর প্লাস আরভির মান প্রশ্নে দেওয়া ছিল না, যার কারণে আমরা ফেস ভ্যালুটাকে আরভি হিসেবে ব্যবহার করছি। তো আরভির মান আমরা পেয়েছি 1000 টাকা, এই জন্য আরভির মান 1000 বসাইলাম। মাইনাসের মাইনাস, সেলস ভ্যালু হচ্ছে 980 টাকা, এই যে 980 টাকা বসাইলাম। এন হচ্ছে ম্যাচুরি পিরিয়ড 25 ইয়ার্স, এন এর মান 25 বসাইলাম। নিচে আরভি প্লাস এসবি, আরভি হচ্ছে 1000, এসবি হচ্ছে 980। দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের রেজাল্ট আসে 12.20%। এটাই হচ্ছে আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্টের অ্যান্সার। তো আমি যেভাবে নাম্বার রিকোয়ারমেন্টের 1 করাই দিয়েছি তোমরা 2, 3 সেম ভাবে করতে পারবা। ঠিক আছে, 1 যেভাবে করেছি একদম হুবহু 2 নাম্বার 3 নাম্বার সেম ভাবে করতে হবে, জাস্ট অ্যামাউন্ট গুলো ভিন্ন হবে। এখন আসি আমাদের বি নাম্বার রিকোয়ারমেন্টে কি বলছে। বি নাম্বার রিকোয়ারমেন্টে বলছে ক্যালকুলেট ডিউরেশন। আমাদেরকে ডিউরেশন বা স্থিতিকাল বের করতে বলছে। এখন এই ডিউরেশন বলতে আসলে কি বোঝায় আমি সংক্ষেপে একটা সংজ্ঞা লিখে দিয়েছি। বন্ডে বিনিয়োগকৃত টাকা উঠে আসতে যে সময় লাগবে সেই সময়কে ডিউরেশন বা স্থিতিকাল বলে।
বন্ডে বিনিয়োগকৃত টাকা উঠে আসতে বা বন্ডে বিনিয়োগকৃত টাকা ফিরে পেতে যে সময় লাগবে সেই সময়টাকেই ডিউরেশন বা স্থিতিকাল বলে। তো স্থিতিকাল যদি আমরা বের করতে চাই তাহলে সূত্রটা হবে এরকম: ডিউরেশন সমান 1 + YTM ডিভাইড বাই YTM, সেকেন্ড ব্র্যাকেট 1 - 1 ডিভাইড বাই 1 + YTM হোল টু দি পাওয়ার n। আমরা এই সূত্রের মাধ্যমে ডিউরেশন নির্ণয় করতে পারি। ডিউরেশন বিষয়টা কি? আমরা বন্ডে যে পরিমাণ টাকা বিনিয়োগ করি সেই টাকাটা উঠে আসতে কত বছর সময় লাগবে সেই সময়টা আমরা জানতে পারি। তো আমাদের প্রশ্নের মধ্যে বলেছে যে ক্যালকুলেট ডিউরেশন অফ এ 12% কুপন বন্ড উইথ 10 ইয়ার্স রিমেনিং টু ম্যাচুরিটি। বলছে স্থিতিকাল নির্ণয় করো যেই বন্ডের উপর বছরে 12% সুদ পাওয়া যায় এবং বন্ডের মেয়াদকাল হচ্ছে 10 বছর। সেলিং অ্যাট পার, এই বন্ডটা বিক্রি হচ্ছে ফেস ভ্যালুতে। পার মানে ফেস ভ্যালু। সেলিং অ্যাট পার, এই বন্ডটা বিক্রি হচ্ছে পার ভ্যালুতে বা এই বন্ডটা বিক্রি হচ্ছে ফেস ভ্যালুতে। ইউজ অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ব্যবহার করো। তো যেই তথ্যগুলো দেওয়া আছে আমরা এই তথ্যের উপর ভিত্তি করে ডিউরেশন নির্ণয় করব। এখন ডিউরেশন বের করতে গেলে আমাদের ওয়াইটিএম লাগবে। সো বি নাম্বার রিকোয়ারমেন্টে যেই ইনফরমেশনগুলো দেওয়া আছে এই ইনফরমেশন দিয়ে কিন্তু ওয়াইটিএম বের করা সম্ভব না। আমরা যদি ওয়াইটিএম বের করতে চাই তাহলে আমাদের হচ্ছে রিডিমশন ভ্যালু লাগে, তারপর ম্যাচুরিটি পিরিয়ড লাগে, তারপর সুদের পরিমাণ লাগে, তারপর সেলস ভ্যালু লাগে। তো এরকম অনেক তথ্য লাগবে, সব তথ্য আমাদের প্রশ্নের মধ্যে নাই। তো এইখানে ওয়াইটিএম ছাড়া আমরা কিভাবে ডিউরেশন বের করব? একটা ট্রিক্স আছে। এই যে সেলিং এট পার বলছে এইখানে দাগ দিয়ে রাখবা। সেলিং এট পার এই কথাটা যদি বলে দেয় তাহলে বন্ডের যে সুদের হার সেটাই হবে ওয়াইটিএম। বন্ডটা যদি ফেস ভ্যালুতে বিক্রি হয়, সেই ক্ষেত্রে সুদের হার যা ওয়াইটিএমও তাই হবে। তো এইখানে যেহেতু আমাদের পর্যাপ্ত তথ্য নাই সেহেতু আমরা হচ্ছে সেলিং এট পার এইটার দিকে ফোকাস দিব। বন্ডটা পার ভ্যালুতে বিক্রি হচ্ছে বা বন্ডটা ফেস ভ্যালুতে বিক্রি হচ্ছে, সো এই সুদের হারটাকে আমরা ওয়াইটিএম বলবো। তো আমরা এইভাবে লিখবো রিকোয়ারমেন্ট বিতে, অ্যাজ দ্য বন্ড ইজ বিং সোল্ড অ্যাট পার, যেহেতু এই বন্ডটা পার ভ্যালুতে বিক্রি হচ্ছে, সো ওয়াইটিএম উইল বি সেম অ্যাজ কুপন ইন্টারেস্ট রেট। ওয়াইটিএম কুপন ইন্টারেস্ট রেটের সমান হবে। তাহলে আমরা লিখবো উইনো, আমরা জানি ডিউরেশন বের করার সূত্রটা লিখলাম, দেন হচ্ছে আমরা মান বসাইলাম, আমাদের রেজাল্ট চলে আসলো। টাকাটা ভুলে আসছে। ডিউরেশন সবসময় ইয়ার্সে আসবে, ঠিক আছে? সো আমাদের রেজাল্ট আসলো কত? 6.33 ইয়ার্স। আমরা ওয়াইটিএম হিসাবে কত বসাইছি? সুদের হার যেটা দেওয়া ছিল 12%, আমরা ওয়াইটিএম হিসাবে কিন্তু সেই 12% বা 0.12 বসাইছি। আমি মানটা দেখাই দিচ্ছি কিভাবে বসাচ্ছি। প্রথমে 1+ আছে, এই যে 1+ দিলাম, তারপর ওয়াইটিএম এর পরিবর্তে আমরা সুদের হার যে 12% দেওয়া আছে সেই 12% কি বসাবো। তো ওয়াইটিএম এর পরিবর্তে আমরা 0.12 বসাইলাম, আবার নিচে ওয়াইটিএম 0.12 বসাইলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 - 1 ডিভাইড বাই 1 + ওয়াইটিএম এর পরিবর্তে 0.12 বসাইলাম। এন এর পরিবর্তে আমরা মেয়াদ দেখতে পাচ্ছি 10 ইয়ার্স বলা আছে, সো 10 বসাইলাম। এখন ক্যালকুলেশন করলে সেকেন্ড ব্র্যাকের ভিতরের রেজাল্ট আসবে এরকম 0.67803। আর এই 1.12কে আমরা যদি 0.12 দিয়ে ভাগ করি তাহলে 9.3333 আসে। সো দুইটাকে গুণ করলে 6.33 ইয়ার্স, অর্থাৎ আমরা এই বন্ডে বিনিয়োগ করলে আমাদের বিনিয়োগকৃত টাকা ফিরে পেতে 6.33 বছর সময় লাগবে। দেখো 17 নম্বর অঙ্কটা বুঝতে পারছি কিনা, যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারো, আর যদি কোশ্চেন না থাকে আমি পরবর্তী অঙ্কে যাব। আচ্ছা, আশা করছি সবাই 17 বুঝতে পেরেছো। 18 হোমওয়ার্ক থাকবে, আমি এখন 19 নম্বর অঙ্কের সমাধান করব। আচ্ছা, স্ক্রিনে আমরা 19 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে বেটা কোম্পানিজ বন্ড হ্যাজ 5 ইয়ার্স রিমেনিং ম্যাচুরিটি। বেটা কোম্পানির বন্ডের মেয়াদ বাকি আছে 5 বছর। তাহলে বন্ডের মেয়াদ কয় বছর? 5 বছর। ইন্টারেস্ট ইজ পেইড অ্যানুয়ালি, সুদ বার্ষিক পরিশোধ করা হয়। তো সুদ যদি বার্ষিক পরিশোধ করা হয় এটা একটা জেনারেল কথা, এখানে এম এর কোনো মান আসবে না, ঠিক আছে? অ্যানুয়ালি যদি সুদ পরিশোধ করা হয় তাহলে কিন্তু এম এর মান 1 হয়। সো এম এর মান 1 লিখলেও হয় না লিখলেও হয়, আমরা লিখবো না। দ্য বন্ড হ্যাজ এ টাকা 1000 পার ভ্যালু, এই বন্ডের পার ভ্যালু হচ্ছে 1000 টাকা বা ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা। অ্যান্ড দ্য কুপন রেট ইজ 10%, সুদের হার হচ্ছে 10%। কম্পিউট দ্য অ্যাপ্রক্সিমেট ইয়েলস টু ম্যাচুরিটি ফর দ্য বন্ডস, এই বন্ডের ইএল টু ম্যাচুরিটি বা ওয়াইটিএম নির্ণয় করো। ইফ, যদি
দ্য কারেন্ট মার্কেট প্রাইস ইজ টাকা 929। যদি কারেন্ট মার্কেট প্রাইস 929 টাকা হয়, এই কারেন্ট মার্কেট প্রাইস মানে হচ্ছে সেলস ভ্যালু। যদি সেলস ভ্যালু 929 টাকা হয় তাহলে ইএল টু ম্যাচুরিটি বা ওয়াইটিএম নির্ণয় করতে বলছে। তো প্রশ্নের মধ্যে কি কি আছে? বন্ডের মেয়াদকাল দেওয়া আছে 5 বছর, তারপর সুদ বার্ষিক পরিশোধ হয়, সো এখানে এম এর কোনো মান আসবে না। বন্ডের ফেস ভ্যালু হচ্ছে 1,000 টাকা, সুদের হার হচ্ছে 10%। হ্যাঁ, আর কারেন্ট মার্কেট প্রাইস বা সেলস ভ্যালু দেওয়া আছে 929 টাকা, ইএল টু ম্যাচুরিটি বা ওয়াইটিএম বের করতে বলেছে। সো আমরা গিভেনটা লিখে ফেলি। প্রথমে লিখবো ফেস ভ্যালু। ফেস ভ্যালু আমাদের প্রশ্নে আছে কত? 1,000। এই যে 1,000 টাকা লিখলাম। ফেস ভ্যালু পর আমরা কুপন ইন্টারেস্ট রেট লিখবো। কুপন ইন্টারেস্ট রেট প্রশ্নে বলা আছে 10%, 10% লিখলাম। ফেস ভ্যালু এবং কুপন ইন্টারেস্ট রেট লেখার পরপরই আমরা কুপন ইন্টারেস্ট পেমেন্ট বের করে নিব, যাকে ক্যাপিটাল আই দ্বারা প্রকাশ করা হয়। সো 1,000-এ 10% করতে হবে। 1,000 10% করলে 100 টাকা হচ্ছে কুপন ইন্টারেস্ট পেমেন্ট বা ক্যাপিটাল আয়ের মান। এরপর লিখতে হবে ম্যাচুরিটি পিরিয়ড। ম্যাচুরিটি পিরিয়ড প্রশ্নে আছে 5 ইয়ার্স, আমরা 5 ইয়ার্স লিখলাম। ইয়ার্সটা লিখে দিলে ভালো। ম্যাচুরিটি পিরিয়ডের পর রিডিমশন ভ্যালু লিখতে হয়। সো আমাদের প্রশ্নের মধ্যে রিডিমশন ভ্যালু সম্পর্কে কোনো ইনফরমেশন দেয় নেই। সো রিডিমশন ভ্যালু সম্পর্কে প্রশ্নে যদি কোনো কিছু না বলে, সেই ক্ষেত্রে যেটা ফেস ভ্যালু সেটি হবে রিডিমশন ভ্যালু। সো ফেস ভ্যালুটাকে আমরা রিডিমশন ভ্যালু হিসেবে লিখলাম। তারপর কারেন্ট মার্কেট প্রাইস, এটাকে বলা হয় সেলস ভ্যালু। সেলস ভ্যালু আমাদের প্রশ্নে দেওয়া আছে, এসবির মান হচ্ছে 929 টাকা। আর বের করতে বলছে ইএল টু ম্যাচুরিটি, আমরা লিখলাম ইএল টু ম্যাচুরিটি ওয়াইটিএম সমান হোয়াট। এখন উইনো দিয়ে আমরা ওয়াইটিএম এর সূত্র বসাই দিব। ঠিক আছে, এখন এই সূত্রের মধ্যে মান বসাইতে হবে। আমরা কিন্তু প্রথম সূত্রটা বসাইছি। হ্যাঁ, সেলস ভ্যালু দিয়ে আমরা ওয়াইটিএম বের করছি, অর্থাৎ আমাদের প্রশ্নের মধ্যে সেলস ভ্যালু দেওয়া ছিল। যদি নিট সেলস ভ্যালু থাকতো তাহলে কিন্তু এসবির জায়গায় আমরা এনএসবি বসাইতাম, এখানেও এসবির জায়গায় এনএসবি বসাইতাম। বাট যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে ফ্লোটেশন কস্ট বা বিক্রয়জনিত খরচ নাই, হ্যাঁ, শুধু কারেন্ট মার্কেট প্রাইস দেওয়া আছে, এটা তো সেলস ভ্যালু, তাই না? সো এটাকে আমরা সেলস ভ্যালু লিখেছি। এই জন্য এসবি দিয়ে আমরা সূত্রটাকে সাজাইছি, অর্থাৎ 1 নং সূত্রটা প্রয়োগ করেছি। এখন এই সূত্রের মধ্যে মান বসাইতে হবে। আমরা আই এর মান বসাই দিব 100, এই যে 100 টাকা বসাইলাম, প্লাস আরভির মান হচ্ছে 1,000। সো আমরা আরভির পরিবর্তে 1,000 বসাইলাম। তারপর মাইনাসের মাইনাস এসভি, এটা হচ্ছে সেলস ভ্যালু। সেলস ভ্যালু হচ্ছে 929, এই যে 929 টাকা বসাইলাম। এন হচ্ছে মেয়াদকাল, মেয়াদকাল প্রশ্নে দেওয়া আছে 5 ইয়ার্স, 5 বসাইলাম। আরভির মান হচ্ছে 1,000, এসবির মান হচ্ছে 929, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। সো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে 1,000 থেকে 929 বিয়োগ করে 5 দিয়ে ভাগ করলে আসে 14.2। আর এই যেখানে 100 প্লাস ছিল, এই যে 100 তারপর প্লাস লিখেছি। আর নিচে 100 আর 929 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 964.5 আসে রেজাল্ট। সো উপরের অংশটা যোগ করলে 114.2, আর নিচে আছে 964.5, ভাগ করে দিলে আমাদের রেজাল্ট চলে আসে 11.84%। এটি হচ্ছে অঙ্কের অ্যান্সার। তো এটা ছিল 19-এর রিকোয়ারমেন্ট 1। আশা করি 1 সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, 19-এর রিকোয়ারমেন্ট 1 ছিল। এখন আমাদের রিকোয়ারমেন্ট 2 সমাধান করতে বলছে। 2-এ বলছে দ্য বন্ড ইজ জিরো কুপন বন্ড। যদি এই বন্ডটা জিরো কুপন বন্ড হয় তাহলে ইএল টু ম্যাচুরিটি কত? ইএল টু ম্যাচুরিটি এটা তোমাদের শুরুতেই বের করতে বলছে, কম্পিউট ইএল টু ম্যাচুরিটি। ইএল টু ম্যাচুরিটি বা ওয়াইটিএম আমাদের শুরুতেই বের করতে বলছে। রিকোয়ারমেন্ট 1-এ সেলস ভ্যালু দেওয়া ছিল, আমরা হচ্ছে ওয়াইটিএম বের করে ফেলছি। আর রিকোয়ারমেন্ট 2-এ বলছে এই বন্ডটা হচ্ছে জিরো কুপন বন্ড, তাহলে ওয়াইটিএম কত? তো জিরো কুপন বন্ডের ওয়াইটিএম বের করতে গেলেও আমরা এই একই সূত্র প্রয়োগ করব, শুধুমাত্র আই এর মান 0 বসাইতে হবে। আবারও বলছি বিষয়টা, জিরো কুপন বন্ডের ওয়াইটিএম বের করতে গেলে সূত্র সেম থাকবে, শুধুমাত্র আই এর মান 0 বসাইতে হবে। সো আমরা হচ্ছে পরবর্তী পার্টটাও করে ফেলি। রিকোয়ারমেন্ট 2 দিয়ে আমরা লিখবো জিরো কুপন বন্ডের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা লিখবো। জিরো কুপন বন্ডে সুদের পরিমাণ থাকে না, 0 হয়। সো আমরা গিভেনের মধ্যে লিখবো কুপন ইন্টারেস্ট পেমেন্ট ক্যাপিটাল আই হবে 0। তারপর বাকি তথ্য ঠিকঠাক লিখতে হবে। বন্ডের মেয়াদকাল 5 বছর, ম্যাচুরিটি পিরিয়ড এন ইকুয়াল টু 5 ইয়ার্স লিখলাম। তারপর রিডিমশন ভ্যালু আরভির মান সম্পর্কে প্রশ্নে কিছু বলে নাই, সো যেটা ফেস ভ্যালু সেটাই হবে রিডিমশন ভ্যালু। রিডিমশন ভ্যালু হিসেবে আমরা 1,000 বসাইলাম। আর সেলস ভ্যালু, এটাও আমরা হচ্ছে এই বন্ডের সেলস ভ্যালু হিসাবে 929 টাকায় নিব। তো সেলস ভ্যালু 929 টাকা নিলাম। এখন ইএল টু ম্যাচুরিটি বা ওয়াইটিএম কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা উইনো দিয়ে ওয়াইটিএম এর সূত্র বসাই দিলাম, দেন মান বসাবো। আই এর মান 0, আর বাকি তথ্য তো আমরা গিভেন থেকে নিব, যেমন আরভির মান 1,000 বসাইলাম, তারপর এসভির মান হচ্ছে 929 বসাইলাম, এন এর মান হচ্ছে 5 বছর বসাইলাম, তারপর আরভির মান 1,000, এসবির মান 929, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। সো আমরা যদি ক্যালকুলেশন করি
তাহলে আমাদের রেজাল্ট আসে 1.47%। এটি হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। তো জিরো কুপন বন্ডের ওয়াইটিএম যখন বের করতে বলবে, আমরা সূত্র সেম রাখবো। গিভেন আমার যা যা দরকার আমি শুধু সেগুলো লিখেছি। আমাদের কুপন ইন্টারেস্ট পেমেন্ট আয়ের মানটা দরকার। সো আমরা জানি জিরো কুপন বন্ডে আয়ের মান জিরো হয়, এই জন্য জিরো লিখছি। তারপর মেয়াদকাল 5 বছর, বন্ডের রিডিমশন ভ্যালু কত হবে, যেটা ফেস ভ্যালু সেটাই হবে রিডিমশন ভ্যালু। যদি রিডিমশন ভ্যালু সম্পর্কে কিছু না বলে, তাহলে যেটা ফেস ভ্যালু সেটাকে আমরা রিডিমশন ভ্যালু বলবো। সো রিডিমশন ভ্যালু হবে 1000। আর সেলস ভ্যালু আমাদের হচ্ছে কোথাও নাই, এখান থেকে আমরা পাইছি রিকোয়ারমেন্ট একের ভিতরে পাইছি। সেলস ভ্যালু হচ্ছে 929 টাকা। এটাকে আমরা বন্ডের সেলস ভ্যালু হিসেবে কাউন্ট করব। তো সেলস ভ্যালু এসবির মান হবে 929 টাকা। তারপরে ওয়াইটিএম কত, আমরা সূত্রের মধ্যে মান বসে দিলাম। 1.47% হচ্ছে ওয়াইটিএম। দেখো প্রবলেম 19 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, 19-এর পর আমরা চলে যাচ্ছি 20 নম্বর অঙ্কে। 20 নম্বর অঙ্কটাতে বলেছে উইলসন ওন্ডার্স বন্ড হ্যাভ 12 ইয়ার্স রিমেনিং টু ম্যাচুরিটি। বলছে একটা কোম্পানির বন্ডের মেয়াদ বাকি আছে 12 বছর। সো এটা হচ্ছে বন্ডের মেয়াদকাল, ম্যাচুরিটি পিরিয়ড বা এন এর মান। ইন্টারেস্ট ইজ পেইড অ্যানুয়ালি, সুদ বার্ষিক ভিত্তিতে পরিশোধ হয়। সো সুদ যদি বার্ষিক ভিত্তিতে পরিশোধ হয়, সেক্ষেত্রে এম এর মান 1 দিলেও হয়, না দিলেও হয়, আমরা দিব না। দ্য বন্ডস হ্যাভ এ টাকা 1000 পার ভ্যালু। এই বন্ডের পার ভ্যালু বা ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা। কুপন ইন্টারেস্ট রেট ইজ 10%। সুদের হার হচ্ছে 10%। দ্য বন্ড ইজ সেল অ্যাট এ প্রাইস অফ টাকা 850। এই বন্ডটা বর্তমানে 850 টাকা করে বিক্রি হচ্ছে। সো এটা হচ্ছে সেলস ভ্যালু। হোয়াট ইজ দেয়ার ইয়েল টু ম্যাচুরিটি, তাহলে ইয়েল টু ম্যাচুরিটি কত সেটা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা গিভেনটা লিখে ফেলি যে ফেস ভ্যালু দেওয়া আছে কত, 1000 টাকা। ফেস ভ্যালু 1000 টাকা লিখলাম। তারপর কুপন ইন্টারেস্ট রেট প্রশ্নে দেওয়া আছে 10%, কুপন ইন্টারেস্ট রেট 10% লিখলাম। ফেস ভ্যালু এবং কুপন ইন্টারেস্ট রেট লেখার পরপরই আমরা কুপন ইন্টারেস্ট পেমেন্ট বা ক্যাপিটাল আয়ের মান বের করে ফেলবো। ক্যাপিটাল আয় বের করার সূত্র কি, ফেস ভ্যালুর সাথে রেট গুণ করতে হয়। সো 1000-এর সাথে 10% গুণ করলে আমরা দেখতে পাচ্ছি সুদের পরিমাণ বা ক্যাপিটাল আয়ের মান 100 টাকা। তারপর আমরা লিখবো ম্যাচুরিটি পিরিয়ড। ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 12 ইয়ার্স। আমরা 12 ইয়ার্স লিখবো। ম্যাচুরিটি পিরিয়ডের পর আমরা রিডিমশন ভ্যালু লিখি। তো রিডিমশন ভ্যালু সম্পর্কে আমাদের প্রশ্নের কোথাও কিছু বলে নাই। সো যেটা ফেস ভ্যালু সেটাকে রিডিমশন ভ্যালু বলতে হবে। তো আমরা লিখলাম রিডিমশন ভ্যালু আর ভি হচ্ছে 1000 টাকা। তারপর সেলস ভ্যালু লিখতে হয়। সেলস ভ্যালু আমাদের প্রশ্ন আছে 850 টাকা। এই যে বন্ড বিক্রি হচ্ছে 850 টাকায়, এটাই সেলস ভ্যালু। তো এসবির মান হবে 850। ইএল টু ম্যাচুরিটি বা ওয়াইটিএম কত, এটা আমাদেরকে বের করতে বলছে। সো আমরা উইনো দিয়ে ওয়াইটিএম এর সূত্র বসাবো। ঠিক আছে, যেহেতু আমাদের প্রশ্নে সেলস ভ্যালু আছে, সেহেতু আমরা সেলস ভ্যালু দিয়ে সূত্রটাকে তৈরি করেছি। এখন জাস্ট মান বসাই দিব, ক্যালকুলেশন করব, আমাদের রেজাল্ট চলে আসবে 12.16%। এটি হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। তো তোমরা হচ্ছে এই 20 পর্যন্তই করো, আরেকটা অঙ্ক বাকি আছে, বাট ওটা নেক্সট ক্লাস লাগবে। অনেক বড় একটা অঙ্ক, শীটের 21 নম্বর যে অঙ্কটা, ওটা করতে টাইম লাগবে, প্রায় আধা ঘন্টা মিনিমাম লাগবে। সো আজকে সম্ভব না। তোমরা হচ্ছে হোমওয়ার্ক করবা। আজকে করালাম কত থেকে, 17 থেকে। 17, 18, 19, 20, এই 4টা অঙ্ক তোমরা এইচডব্লিউ করবা। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।